আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া আক্তার স্রোত। আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব। আজকে আমাদের মাঝে বরাবরের মতো উপস্থিত আছেন বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টারের সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব। স্যার, এই হুম, বিষয়ে আপনি আমাদের বলেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আহ প্রথমে যদি আমি বলি যে ফিজিওথেরাপির গুরুত্ব কিন্তু অপরিসীম। হুম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা ব্যবস্থা, যেটা বাংলাদেশে আমাদের এখনো অনেকেই এর গুরুত্ব সম্পর্কে কিন্তু খুব একটা বেশি ধারণা রাখে না। যার কারণেই আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ আহ, বিশেষ করে বাত ব্যথা এবং প্যারালাইসিস বা স্পোর্টস এবং এই পেডিয়াট্রিক বাচ্চাদের ক্ষেত্রে এই সকল যে কন্ডিশন গুলা, সেই কন্ডিশন গুলার ক্ষেত্রে কিন্তু খুব আহ, অনেক সমস্যায় সাফার করতেছে এবং বিভিন্ন ভুল চিকিৎসায়, মানে তারা ভুল চিকিৎসার কারণে তারা হচ্ছে যে সুস্থতার দিকে সঠিক সুস্থতা পাচ্ছে না। হুম, তারা বিভিন্ন দেখা যাচ্ছে যে দীর্ঘদিন, বছরকে বছর, মাসকে মাস ধরে তারা বিভিন্ন ধরনের ব্যথা, বাত ব্যথা, প্যারালাইসিসের সমস্যায় ভুগতেছে। কিন্তু আমরা যদি দেখি যে ফিজিওথেরাপির এখানে গুরুত্বটা কি, এই যে বাত ব্যথা প্যারালাইসিসের যে সমস্যাগুলো ভুগতেছে মানুষ বছরের পর বছর, তারা বিভিন্ন চিকিৎসা করাচ্ছে, তাদের আমরা শুনে থাকি। হ্যাঁ, অনেকেই আসে বলে যে আমি 10 বছর ধরে চিকিৎসা করাচ্ছি, কিন্তু মানে আমার ব্যথাই কমছে না। আমি 20 বছর ধরে চিকিৎসা চিকিৎসা করে আসতেছি, এই ডাক্তার সেই ডাক্তার, মানে এতগুলা এই এরকম এরকম ফাইল নিয়ে আসে। হ্যাঁ, তো তারা কিন্তু মানে তাদের স্বাভাবিক জীবনে যেতে পারছে না। হুম, তো এই যে সমস্যাগুলায় ভুগে, তো এই সমস্যাগুলা থেকে যদি পুরোপুরি সুস্থতা অর্জন করতে চায়, তাহলে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। কেন? দেখেন, আমাদের শরীরে সাধারণত পেইন রিলেটেড যে কন্ডিশন গুলা, সেটা দুই ধরনের হয়ে থাকে। আমি এর আগেও বলেছি যে একটা হচ্ছে প্যাথোলজিক্যাল পেইন, আর একটা হচ্ছে মেকানিক্যাল পেইন। তো প্যাথোলজিক্যাল যে পেইন গুলো, সেই পেইন গুলো দেখা যাচ্ছে যে আপনার একজন ফিজিশিয়ান বা একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখালে সেটা রিকভারি করা বা সেটা আলাদা বিষয়। কিন্তু মেকানিক্যাল পেইন যেটা, সেটার ক্ষেত্রে আপনার এটা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল পেইন। মাস্কুলোস্কেলেটাল পেইন মানে হচ্ছে যে মাসেল এবং কি যে হাড় জাতীয় যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর ক্ষেত্রে আহ, এই যে ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে থাকে। তো ডিজেনারেটিভ চেঞ্জ হওয়ার ক্ষেত্রে আপনার যদি কারেকশন করা না হয়, মানে একটা জায়গা পরিবর্তন হয়ে গেছে, সেটাকে যদি কারেকশন করা না হয়, তাহলে কি সেই জায়গাটা পেইনটা কমবে না। তো আমরা যদি দেখা যাচ্ছে ওষুধ খেয়ে থাকি, তাহলে হয় কি যে জাস্ট পেইনটাকে কমিয়ে রাখা যায় এবং কি করা যায় যে একটা সময় পর্যন্ত পেইনটাকে একটু মেনটেন করে রাখা যায়, কিন্তু সেই পেইনটাকে কি রিমুভ করা যায় না, সারানো যায় না। কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু সেটা সারানো যায়। হুম, তো এবং আমি যদি বলি যে দেখেন, বর্তমান বাংলাদেশে আহ, জনসংখ্যা প্রায় 20 কোটি এরকম। তো আমরা যখন দেখেছি 2011 সালের আদমশুমারিতে বা এই সমীকরণে যেটা দেখেছি যে জেরিয়াট্রিক বা বয়স্কদের, হুম, বয়স্কদের সেই সময়ে সংখ্যা ছিল আপনার 7.4, 4, 7 এরকম। তো এবং সেটা কিন্তু 2024 সালে এসে সেটা হয়েছে 19% চলে গেছে। তো দেখেন, জেরিয়াট্রিক মানে হচ্ছে বয়স্কদের কিন্তু গড় আয়ু মানে আমাদের দেশে বাড়ছে, এবং আগে সেটা ছিল আপনার 63 বা 65, কিন্তু এখন সেটা হচ্ছে কি গড় আয়ু 70-এর উপরে।
তো এই যে ব্যাপারগুলা আমাদের দেশে কিন্তু বয়স্কদের সংখ্যা বাড়তেছে। তো বয়স্কদের সংখ্যা বাড়ার কারণ হচ্ছে তারা আফটার 50-60 ইয়ার্স পরে তারা কি হয় যে বিভিন্ন শারীরিক ধরেন যে ব্যথা জাতীয় সমস্যাগুলো ভুগে থাকে। ধরেন অনেকেই এই যে কোমরে ব্যথা, দীর্ঘদিন ধরে কোমরে ব্যথায় সাফার করে আসছে, তারা বিভিন্ন চিকিৎসা করে আসছে, কিন্তু একজন মানে তার পেইনটাকে সরাসরি মানে পুরোপুরি রিমুভ করতে পারছে না। হ্যাঁ, ওষুধ খেলে ব্যথা কমে, ওষুধ বন্ধ করলে ব্যথা বেড়ে যায়। তো এইভাবে চলতে চলতে একসময় দেখা যাচ্ছে তার ওষুধও সেই শরীরে তার রেজিস্ট্যান্স হয়ে যায়। এছাড়াও আমরা জানি যে ওষুধের অনেক সাইড ইফেক্ট রয়েছে, যার কারণে আমাদের পেইন কিলার আমরা বেশি খেলে আমাদের শরীরের অনেক সমস্যা হয়ে থাকে, যেমন কিডনির প্রবলেম হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। তো এই জাতীয় প্রবলেম গুলা হয়ে থাকে। তো সেই জায়গাটা থেকে কিন্তু কন্টিনিউ ব্যথার ওষুধ খাওয়াটাও রিস্কি। হ্যাঁ, এবং সে এই ক্ষেত্রে কিন্তু আপনার একজন অবশ্যই একজন পেশেন্টকে বা একজন এই পেইন রিলেটেড কন্ডিশনের ক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হওয়া অবশ্যই দরকার। হ্যাঁ, এবং সেখানে ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। একজন পেশেন্ট যদি সঠিক ফিজিওথেরাপি আহ, একজন সঠিক ফিজিওথেরাপি মাধ্যমে চিকিৎসা করান, ফিজিওথেরাপি চিকিৎসা করান, তাহলে তিনি কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু সেই পেইনটা থেকে রিলিফ পেতে পারেন। এবং আপনি আরো দেখবেন যে এই যে পোস্ট অপারেটিভ কিছু কন্ডিশন আছে। তো সেই পোস্ট অপারেটিভ কন্ডিশন গুলোর ক্ষেত্রে যে একটা ডিফর্মিটি ফর্মেশন করে, কমপ্লিকেশন ফর্মেশন করে, যেমন ধরেন আমরা দেখেছি যে জুলাইয়ের আন্দোলনের আহ, যারা আহত হয়েছেন, তাদের আমরা দেখেছি যে তারা পুনর্বাসনের জন্য, রিহ্যাবিলিটেশনের জন্য কিন্তু ফিজিওথেরাপি ছাড়া কিন্তু তাদের অন্য কোনো উপায়ে তাদেরকে রিহ্যাবিলিটেশন করা সম্ভব না। হ্যাঁ, তো সেই জায়গাটায় কিন্তু ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। একজন ফিজিওথেরাপি চিকিৎসা ব্যতীত একজন মানুষকে পেইন রিলেটেড কন্ডিশন থেকে বা পোস্ট অপারেটিভ যে কমপ্লিকেশন গুলা থেকে কিন্তু পূর্বের অবস্থায় বা তাকে রিডাকশন করতে গেলে অবশ্যই ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম, ফিজিওথেরাপি লাগবে এই আর কি। হুম ধন্যবাদ স্যার। স্যার, একজন ফিজিওথেরাপিস্ট সাধারণত মেডিকেল ডিপার্টমেন্টের কোন কোন সেক্টরে কাজ করে আর কি? হুম হুম। একটু খুব mention করুন। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো একজন ফিজিওথেরাপিস্ট আপনার দেখেন যে আমরা সাধারণত যখন পড়াশোনা করি, একজন ফিজিওথেরাপি প্রফেশনাল যখন পড়াশোনা করে, তো তখন কিন্তু কয়েকটা কন্ডিশন বা কয়েকটা সিস্টেম শরীরের মধ্যে, আমাদের হিউম্যান বডিতে কয়েকটা সিস্টেম হারিয়ে আমরা মূলত কাজ করে থাকি। তো দেখেন যে বিশেষ করে আমি যেমন প্রথমেই বললাম যে মাস্কুলোস্কেলেটাল যে কন্ডিশন, হ্যাঁ, বিভিন্ন মাসেল এবং বনস বা নার্ভের পেইন, হ্যাঁ, তো এই যে এই জাতীয় যে কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলোর ক্ষেত্রে বা এই যে একটা শরীরের অংশ, তো এইগুলার ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি গুরুত্ব অনেক বেশি। এবং আমরা যদি বলি যে নার্ভাস সিস্টেম মানে যে নিউরোলজিক্যাল যে কেসগুলা, যেমন ধরেন যে একজন প্যারালাইজড পেশেন্ট স্ট্রোক করলো, স্ট্রোক করার পরে তাকে যদি আমরা পুরোপুরি সুস্থ তার সুস্থ জীবনে নিয়ে যেতে চাই, হ্যাঁ, তাহলে কি করতে হবে? হ্যাঁ, ফার্স্ট কয়েক ঘন্টা বা দেখা যাচ্ছে যে আফটার 40 আপনার আওয়ার বা 24 ঘন্টা পরেই কিন্তু একজন স্ট্রোক পেশেন্টের ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। মানে তাকে এই সময় থেকেই ফিজিওথেরাপি শুরু করা দরকার, যদি সে শারীরিকভাবে স্টেবল থাকে এবং কি যদি সে কনসাস থাকে, আনকনসাস যদি না থাকে, তাহলে তার যদি কনসিয়াসনেস থাকে তাহলে অবশ্যই 24 ঘন্টা পরেই কিন্তু তার ফিজিওথেরাপি শুরু করা দরকার। এবং ফিজিওথেরাপি যদি তার যত দ্রুত ফিজিওথেরাপি শুরু করা যায়, তাহলে তত দ্রুত কিন্তু সে তার স্বাভাবিক জীবনে ফিরে যায় এবং তার যে উইকনেসটা, শারীরিক উইকনেস, সেটা কিন্তু খুব দ্রুত রিকভারি করে। এবং দেখেন আমাদের আরো অনেক নিউরোলজিক্যাল কেস রয়েছে, যেমন আমরা যদি বলি স্পাইনাল কর্ড ইনজুরির ক্ষেত্রে, হ্যাঁ, আমরা যদি জিবিএস একটা যে কন্ডিশন, এছাড়াও আমরা অনেক সময় দেখি যে নিউরোলজিক্যাল কিছু কেস, যেমন হচ্ছে স্পাইনাল কিছু কেস, কোমর ব্যথা থেকে হাতের দিকে ব্যথা যায়, ঘাড়ে ব্যথা, সরি, কোমর ব্যথা থেকে পায়ের দিকে ব্যথা যায়, ঘাড়ে ব্যথা থেকে হাতের দিকে ব্যথা যায়। এই জাতীয় রেফার্ড পেইন গুলোর ক্ষেত্রে
কিন্তু ফিজিওথেরাপি মানে সেখানে যদি দেখা যাচ্ছে যে প্রলাপস যে হয়ে থাকে সেই প্রলাপসটাকে কারেকশন করলে কিন্তু এই রেফার্ড পেইনটা কমে যায়। তো এটা একজন ফিজিওথেরাপিস্টই পারেন এই প্রলাপসটাকে কারেকশন করতে। এছাড়া আদারওয়াইজ আপনার যে ট্রিটমেন্টগুলা উইথাউট সার্জারি, যে ট্রিটমেন্টগুলো সেই ট্রিটমেন্টগুলোকে দিয়ে কিন্তু সেটাকে রিকভারি, প্রপার রিকভারি করা যায় না, মেনটেন করে রাখা যায় একটা সময় পর্যন্ত। হ্যাঁ, তো যদি পুরোপুরি রিকভারি করতে চান আপনি, হ্যাঁ, তাহলে ফিজিওথেরাপি অবশ্যই সেখানে অ্যাপ্লাই করতে হবে। তো এছাড়াও আপনার দেখা যাচ্ছে যে নার্ভাস সিস্টেম, এছাড়াও আমরা যদি দেখি যে রেসপিরেটরি যে কন্ডিশন গুলা, অনেকের মানে শ্বাসের যে প্রবলেম গুলো হয়ে থাকে, এতেও কিন্তু ফিজিওথেরাপির কিছু রেসপিরেটরি কিছু ট্রিটমেন্ট রয়েছে, এক্সারসাইজ রয়েছে। তো সেগুলোর মাধ্যমে কিন্তু এটাকে খুব ভালো একটা শরীর সুস্থ রাখার জন্য ভালো কাজ করে। আবার দেখেন যে আপনার গাইনোকোলজিক্যাল কিছু মানে যে কন্ডিশন গুলা, তো সেই গাইনোকোলজিক্যাল ক্ষেত্রেও কিন্তু ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। আরো দেখেন আপনার যে স্পোর্টস রিলেটেড যে কন্ডিশন গুলো, স্পোর্টস রিলেটেড কন্ডিশন গুলোর ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি ইজ দ্য মোস্ট ট্রিটমেন্ট প্রটোকল। আপনি যদি এটা ফিজিওথেরাপি সেখানে অ্যাপ্লাই না করেন বা সেখানে যদি একজন ফিজিওথেরাপিস্ট অবদান না রাখেন, তাহলে একজন মানে একজন স্পোর্টস পারসন সে কিন্তু যদি লিগামেন্ট ইনজুরি হয়, তার যদি মাসেল কম্পার্টমেন্ট কোনো কন্ডিশন হয় বা তার উইকনেস শরীরে আসে, তো এইগুলার ক্ষেত্রে আপনি কিন্তু স্ট্রেংথ বাড়াতে গেলে, শরীরের স্টামিনা বাড়াতে গেলে, লংজিভিটি বাড়াতে গেলে, তাহলে অবশ্যই তার ফিজিওথেরাপি ছাড়া কোনো উপায় থাকবে না। অবশ্যই ফিজিওথেরাপি তার প্রয়োজন আছে এবং ফিজিওথেরাপির গুরুত্ব খুবই অপরিসীম। তো এবং আরো যদি দেখেন কার্ডিওলজিক্যাল কিছু কন্ডিশনের ক্ষেত্রেও কিন্তু ফিজিওথেরাপি সেখানে অবদান রাখে। হ্যাঁ, এবং আমরা দেখি যে পেডিয়াট্রিকের ক্ষেত্রে বিশেষ করে যে বাচ্চারা জন্মের পর থেকেই, জন্মের পর অনেক আমাদের দেশে বা বাইরের বিভিন্ন ইয়েতে যে আমরা দেখি যে বাচ্চারা আফটার বার্থ মানে খুবই কিছু কিছু কমপ্লিকেশন, যেমন আমি যদি বলি যে সিপি, একটা যদি বলি যে সিপি সেরিব্রাল পালসি যে কন্ডিশনটা হয়ে থাকে, আর্ট পালসি কন্ডিশন হয়ে থাকে, এগুলো কিন্তু জন্মের সময় কিন্তু ব্রেইনে আঘাত পেয়ে থাকে, বা জেনেটিক্যালি কিছু কন্ডিশন হয়ে থাকে, বা পরবর্তীতে কোনো দেখা যাচ্ছে যে টাইফয়েড জ্বর, চিকুনগুনিয়া জ্বর, বা এই টাইপের যে কন্ডিশন গুলো হয়ে যাওয়ার কারণে, নিউমোনিয়া হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক মানে দেখা যাচ্ছে যে কমপ্লিকেশন ডেভেলপ করে বা বিকলাঙ্গতা শরীরে আসে, হ্যাঁ, এবং ডিসএবিলিটি তৈরি হয়ে যায়। তো এবং দেখা যাচ্ছে আরো কিছু পেডিয়াট্রিক সমস্যা আছে, হ্যাঁ। তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। যদি সেই বাচ্চাটাকে স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসতে হয়, তাহলে সেখানে অবশ্যই ফিজিওথেরাপি লাগবে। এবং ফিজিওথেরাপি ছাড়া কোনো চিকিৎসাই আমি বলবো যে নাই, যে তাকে পূর্বের অবস্থায় আবার বা তার স্বাভাবিক জীবনে মানে রিহ্যাবিলিটেশন বা দিতে পারে আর কি। এতে ফিজিওথেরাপি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এছাড়াও আরো দেখা যাচ্ছে যে আপনি যদি বলি যে রেসপিরেটরি যে কন্ডিশনটা বলে থাকলাম, সেখানে আমরা দেখেছি যে অনেকেই অনেক বয়স্ক মায়েরা, বাবারা, বা কম বয়সী বাচ্চারা অনেক সময় লাঞ্চে দেখা যাচ্ছে কফ জমে যায়, যার কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে। তো সেই জায়গাটা থেকে এই যে কফ জমে যাওয়া বা এই যে পোস্টারাল ড্রেনেজ করার জন্য একজন ফিজিওথেরাপিস্টের অবদান রয়েছে। হ্যাঁ, এছাড়াও যারা এই যে অ্যাক্সিডেন্টাল অনেক হিস্টোরি হচ্ছে, অনেক আমাদের আমরা দেখতেছি যে ট্রমাটিক যে ট্রমাটিক যে কন্ডিশন গুলা, সেগুলা আপনার পোস্ট অপারেটিভ, হ্যাঁ, পোস্ট অপারেটিভ এর পর যে স্টিফনেস, টাইটনেস ফর্মেশন করে, সেগুলা কিন্তু একজন ফিজিওথেরাপি ছাড়া কিন্তু সেগুলা রিকভারি করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে একজন আসলে এই সব সমস্যাগুলোর যে হয়ে থাকে, সেই সমস্যাগুলোর ক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হওয়া উচিত বা একজন ফিজিওথেরাপিস্টের কাছে পেশেন্ট রেফার করা উচিত। হ্যাঁ, তো এখানে ফিজিওথেরাপির গুরুত্ব কিন্তু অপরিসীম। এই কন্ডিশন গুলো নিয়ে মূলত ফিজিওথেরাপি কাজ করে থাকেন। এবং ধন্যবাদ স্যার। স্যার আমি একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম। হুম, স্যার আপনি বললেন যে গাইনোকোলজি ডিপার্টমেন্টে ফিজিওথেরাপি একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হুম, তো স্যার এই বিষয়টা আমরা অনেকেই জানি না বা স্কিপ করে যায় আর কি। স্যার বাংলাদেশে তো সিজারটা নরমাল এবং নরমাল ডেলিভারির ক্ষেত্রে বা ডিউরিং প্রেগন্যান্সির সময় আমরা দেখি যে মায়েদের বিভিন্ন কমপ্লিকেশন ডেভেলপ করে।
এন্ড আফটার ডেলিভারিও বেশ কিছু কমপ্লিকেশন থেকে যায়। তো স্যার ফিজিওথেরাপি এই কমপ্লিকেশন গুলোর ক্ষেত্রে কিভাবে কি ভূমিকা পালন করতে পারে স্যার, এই বিষয়ে যদি একটু বলতেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হুম খুবই গুরুত্বপূর্ণ আমি যদি বলি, কেননা দেখেন আমাদের মূলত বাংলাদেশের কথা যদি বলি, যে এই বিষয়টা নিয়ে কারো মাথা ব্যথাই নাই বা কেউ চিন্তাই করে না যে একজন প্রেগনেন্সি মায়ের জন্য বা দেখা যাচ্ছে যে আপনার ডিউরিং প্রেগনেন্সি বা হচ্ছে যে প্রি প্রেগনেন্সি মানে প্রেগনেন্সির আগে বা পোস্ট ডেলিভারি বা ডেলিভারির পরে বা আফটার ডেলিভারি বা সিজার যারা মূলত, বিশেষ করে আমি যদি বলি যে সিজারের ক্ষেত্রে যদি বলি, তো এই ক্ষেত্রে যে ফিজিওথেরাপির কি পরিমাণ মানে অবদান রয়েছে বা কি পরিমাণ গুরুত্ব রয়েছে, এটা আসলে আমি আপনাকে কিভাবে বোঝাবো। দেখেন আমি যদি বলি যে একজন মা যখন প্রেগনেন্সি পিরিয়ডে থাকেন, তখন যে ডেলিভারির সময়, এই মায়ের ডেলিভারির সময় নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার করতে হবে, এই বিষয়টা কিন্তু ডিপেন্ড করে মায়ের হচ্ছে কি ফিজিক্যাল যে কন্ডিশনের ফিজিক্যাল উপরে। কন্ডিশনের উপর, বা তার ডেলিভারির সময়ে তার হচ্ছে যে সিচুয়েশনটা কিরকম, তার স্টাবিলিটি আছে কিনা, তার আসলে সেই মানে হচ্ছে যে মানে নর্মাল ডেলিভারি করার মতো অবস্থা আছে কিনা, বা কিভাবে নর্মাল ডেলিভারি করা যাবে কিনা। তো এই যে ব্যাপারগুলা আপনি দেখেন যে মানে একজন মা যখন প্রেগনেন্সি অবস্থায় থাকেন, তখন কিন্তু হিউজ কিছু কিছু এক্সারসাইজ রয়েছে, এবং সেই অবস্থাটায় আপনার মানে যেই এক্সারসাইজ গুলা করলে দৈনন্দিন মায়েদের যে ইমিউন সিস্টেমটা, ইমিউনিটি ডেভেলপ করে, হ্যাঁ, এবং ডেলিভারির সময় যে 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 কার্যক্রমগুলো মূলত হওয়া দরকার, হ্যাঁ, তো সেইগুলা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে যে মাসেল গুলা সাপোর্ট দেয়, যে যে আপনার হচ্ছে যে আমরা জানি যে কোর স্টেবিলিটি দরকার আছে, কোর মানে এই যে পেলভিক ফ্লোরের যে মূলত মাসল গুলা সেগুলার কন্ট্রাকশন দরকার আছে, রিল্যাক্সেশন দরকার আছে, এবং আমরা একটা ওই যে বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য, হ্যাঁ, যে স্ফিংটার গুলা কাজ করে, তো সেগুলা রিল্যাক্সেশন দরকার আছে, কিভাবে ওখানে যে হরমোন মানে সিক্রেশন হবে, হরমোন সিক্রেশন হওয়ার জন্য যে একটা কার্যক্রম, সেখানে মেকানিজম আছে। তো এইগুলাকে যদি আপনি নর্মাল ওয়েতে বা একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে চান, তাহলে অনেক কিছু এক্সারসাইজ রয়েছে, সেই এক্সারসাইজ গুলা ডেলিভারি সরি আপনার হচ্ছে প্রেগনেন্সি টাইমে কিন্তু এগুলা করতে হয়। এবং এইগুলা যে এই যে কি এক্সারসাইজ করবে, এগুলা কিন্তু একজন গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিস্ট রয়েছে, যেটা আমাদের বাংলাদেশে এ বিষয়ে আসলে অনেক কম ধারণা এবং নাই বললেই চলে। এবং দেখা যাচ্ছে যে আমাদের দেশে এই রেফারেল সিস্টেমও নাই যে একজন গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিস্টের কাছে এই পেশেন্ট গুলো যাবে, গিয়ে কি করতে হবে, কিভাবে এক্সারসাইজ করতে হবে, কিভাবে নর্মাল ডেলিভারি করা যায়, হ্যাঁ, কিভাবে আসলে লাইফস্টাইল ওই সময় মানে লিড করতে হবে। তো এই বিষয়গুলা কিন্তু কারো মাথায় থাকে না বা কেউ চিন্তাই করে না, কিন্তু এটা কত যে ইম্পর্টেন্ট, এটা আসলে আমি আপনাকে কিভাবে বোঝাবো। হ্যাঁ, এই সময়টায় যদি কিছু কিছু যে এক্সারসাইজ গুলা রয়েছে, এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা ইয়েতে দেখি যে মানে অনেকেই কিন্তু ডিউরিং প্রেগনেন্সি অনেক এক্সারসাইজ করেন, হ্যাঁ, যেটা হচ্ছে যে ডেলিভারি নর্মাল ডেলিভারির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই কার্যকরী। তো সেটা মূলত আসলে এখানে একজন কি এক্সারসাইজ করতে হবে বা কিভাবে লাইফস্টাইল লিড করতে হবে সেই সময়, সেই ক্ষেত্রে কিন্তু একজন ফিজিওথেরাপিস্টের সাজেশন নেওয়া বা একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শে চলা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং আমি যদি বলি যে এই আফটার ডেলিভারি, যে ডেলিভারির সময় কিন্তু আমাদের কি হয়, অনেক মাসেল গুলা কি হয়ে যায়, হ্যাঁ, ফ্লাসিড হয়ে যেতে পারে, হ্যাঁ, অনেক মাসেল সেখানে তার লংজিভিটি মানে লেংথ বেড়ে যায়, হ্যাঁ, মাসেল গুলাতে স্ট্রেস পড়ে, মাসেল গুলো পরবর্তীতে কি হয়ে যায়, ফ্লাসিড হয়ে যেতে পারে। তো সেইগুলাকে কি করতে হবে, যদি ধরেন যে নর্মাল ডেলিভারিও হলো, তাহলে কি করতে হবে, সেগুলাকে আবার তো পূর্বের অবস্থায় স্ট্রেংথ বাড়াতে হবে, স্টামিনা বাড়াতে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আর কি কি এমনি এমনি তো হবে না। হ্যাঁ, অবশ্যই কিছু স্পেসিফিক কিছু এক্সারসাইজ রয়েছে, হ্যাঁ, কিছু আপনার লাইফস্টাইল রয়েছে, তো এবং স্যার
ব্যাক পেইনটাও তো অনেক কমন হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ব্যাপার যে আফটার দেখা যাচ্ছে সিজার। স্ট্রেস পড়ে, ব্যাকের মাসেলের উপরে একটা স্ট্রেস পড়ে ডিউরিং ডেলিভারির সময়। হ্যাঁ, বাচ্চা আস্তে আস্তে বড় হয়, তো যার কারণে দেখা যাচ্ছে ব্যাকের মাসেল গুলা কি হয়, যে স্ট্রেস পড়ে, ওভার স্ট্রেসের কারণে মাসেল গুলো উইক হয়ে যায়। হ্যাঁ, এতে করে ব্যাক পেইন কমন একটা জিনিস হয়ে যায়। তো এই যে ব্যাক পেইন হচ্ছে, ব্যাক পেইনটাকে তো সারাতে হবে। তো নর্মাল ইয়েতে থাকলে তো এই যে এতদিন যে সেখানে একটা স্ট্রেস পড়লো, ওভার স্ট্রেস পড়লো, মাসেল স্ট্রেংথ কমে গেল। হ্যাঁ, মানে আপনার হচ্ছে যে ভার্টিব্রাল যে কার্ভেচার, কার্ভেচার চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো এইটাকে যদি আপনি পূর্বের অবস্থায় নিয়ে আসতে যান, তাহলে অবশ্যই এখানে তো এক্সারসাইজ রয়েছে, আর এক্সারসাইজ করতে গেলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হবে। একজন ফিজিওথেরাপিস্টই ভালো জানবেন যে এই অবস্থায় তাকে এখন কি এক্সারসাইজ করলে তাকে নর্মাল ওয়েতে নিয়ে যাওয়া যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন যে এটা কিন্তু আমাদের দেশে মূলত করা হয় না, যার কারণে আফটার ডেলিভারি অসংখ্য মায়েরা আছেন। আমি যদি বলতে যাই যে আমি কিন্তু এই মায়েদের নিয়ে আমি একটা রিসার্চ করেছিলাম। হ্যাঁ, একটা রিসার্চ করছি যে যারা স্কুলে মায়েরা বসে থাকেন, মায়েরা স্কুলে বসে থাকেন, তো এই যে বসে থাকার সাথে হচ্ছে কোমরে ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা। তো আমি এই রিসার্চটা বা এই গবেষণাটা করতে গিয়ে দেখি যে আমি কি বলবো যে 80 to 90% মায়েদের, হ্যাঁ, আপনার ডেলিভারি, হ্যাঁ, বা আপনার সিজার, নর্মাল ডেলিভারি হলো বা সিজারের ক্ষেত্রে যদি আমি বলতেছি বিষয়টা, তো মানে হিউজ পরিমাণ লো ব্যাক পেইনে ভুগতেছে মায়েরা, মানে হিউজ পরিমাণে। ম্যাক্সিমাম মায়েরা আপনার ডেলিভারি লো ব্যাক পেইনে ভুগতেছে, কোমরে ব্যথায় ভুগতেছে। তো এটার কারণটা কি? এই যে আমি এতক্ষণে বললাম যে এই যে ব্যাক মাসেল ওভার স্ট্রেসের কারণে উইক হয়ে গেছে, স্পাইনাল কার্ভেচার অ্যাবনর্মাল হয়ে যেতে পারে। হ্যাঁ, তা দেখা যাচ্ছে মায়েরা আপনার ডিউরিং প্রেগনেন্সির সময় কিভাবে শুবে, কত কষ্ট করে তাদেরকে ওই সময়টা লাইফ লিড করতে হয়। তো সেই সময়ে এই যে বিভিন্ন ভাবে শোয়ার ক্ষেত্রে, বিভিন্ন পজিশনে বসার ক্ষেত্রে, বিভিন্ন পজিশনে হাঁটা চলার ক্ষেত্রে তাদের কিন্তু স্পাইনাল অনেক কার্ভেচার মানে অ্যাবনর্মাল হয়ে যায়। হ্যাঁ, ঠিক থাকে না, মাসেল উইক হয়ে যায়, মাসেলের ঠিক থাকে না, যার কারণে এগুলাকে আপনার ডেলিভারি নর্মাল ওয়েতে যদি নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের গুরুত্ব অপরিসীম। এবং আমি যেটা বললাম যে এই যে মায়েরা 80 to 90% মায়েরা আফটার ডেলিভারি লো ব্যাক পেইনে ভুগতেছে, তাহলে এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমরা এই যে মানে এই সময়টাতে যে ফিজিওথেরাপির যে গুরুত্বটা সেটা একদমই আমরা কাজে লাগাচ্ছি না, বা সেটা আমরা নিয়ে চিন্তাই করি না, যার কারণে মায়েরা তো আসলে বলতে পারে না। হ্যাঁ, মায়েরা এই যে সমস্যাটা ভুগে কিন্তু তারা তো বলতে পারে না, তারা কষ্টে লাইফ লিড করছে। হ্যাঁ, বিভিন্ন এছাড়াও বিভিন্ন ওষুধপাতি খায়, কিন্তু তাদের তো ওষুধ, এটাতে তো মানে এটা তো ওষুধ সলিউশন না, ওষুধ সলিউশন না, এটা কারেকশন করতে হবে, স্ট্রেংথ বাড়াতে হবে, স্টামিনা বাড়াতে হবে। হ্যাঁ, ওখানে সার্কুলেশনটাকে নর্মাল ওয়েতে নিয়ে আসতে হবে, তাহলেই না ওটা আপনার ব্যাক পেইন কমবে। এছাড়া তো কমানোর কোনো ওয়ে নাই। হ্যাঁ, আপনার হচ্ছে যে এটা। আর সিজারের ক্ষেত্রে যদি বলতে যাই তাহলে সিজারের ক্ষেত্রে তো আরো ভয়াবহ অবস্থা। হ্যাঁ, সিজারের পরে এই যে আমি যদি বলি যে সিজারের সময় সিজার করতে গেলে সেই জায়গাটাকে কি করতে হয়, হ্যাঁ, সেটাকে আনকনসিয়াস করতে হয়, মানে হচ্ছে কি সেটাকে সেন্সলেস করতে হয়, করে বা হচ্ছে যে অ্যানেস্থেসিয়া করতে হয়, অ্যানেস্থেটিক করেই তারপর না ওখানে সিজার করতে হবে। এই যে অ্যানেস্থেসিয়া করার জন্য যে এখানে কি করা হলো, ওটাকে মানে সেন্সলেস করে দেওয়া হলো, পরবর্তীতে কিন্তু সেন্স ফিরে আসলো, কিন্তু সেখানে এই যে সময়টাতে যে একটা ব্লাড সার্কুলেশন বন্ধ ছিল, কম বন্ধ ছিল, তারপর হচ্ছে যে সেখানে যে মাসেল গুলা তাদের অ্যাক্টিভিটি কিন্তু কমে গেছিল বা অ্যাক্টিভিটি ছিল না, মাসেল কন্ট্রাকশন ছিল না। হ্যাঁ, তো এই যে এই সময়টার মধ্যে যে তাদের কার্যক্রমটা বন্ধ ছিল, তো পরবর্তীতে যখন আস্তে আস্তে সেন্স আসলো, ঠিকই আছে, সেন্স আসলো, সে মায়েরা চলাফেরা সবই করতে পারে, কিন্তু সেখানকার যে একটা মানে ইফেক্ট, এই যে আপনার যেটা বললাম যে আপনার অ্যানাস্থেসিয়ার যে একটা ইফেক্ট, সেই এফেক্টটা কিন্তু ওখানে রয়ে গেল, সেখানে একটা মাসেল স্পাজম ফর্মেশন করলো এবং সার্কুলেশন কমে গেল, এবং ওই যে সার্কুলেশন কমে যাওয়ার কারণে মাসেল উইকনেস চলে আসে ওখানে, যার কারণে কিন্তু এই ব্যাক পেইনটা মূলত হয়ে থাকে, কমন, একেবারে কমন। আমি এটা যদি সেটা সম্পর্কে বলতে যাই যে আমি যদি বলি যে প্রায় 95% বা 90% মায়েদের কিন্তু আফটার সিজার লো ব্যাক পেইন থাকে।
এটা কমন। কারণটাই হচ্ছে যে ওখানে সার্কুলেশন কমে যায়, মাসেল উইকনেস চলে আসে, মাসেল ফ্যাটিকনেস আসে এবং ওখানে স্পাজম ফর্মেশন করে। হ্যাঁ, যার কারণে কিন্তু মায়েরা কোমরে ব্যথায় ভুগে। কিন্তু এটা এই যে সার্কুলেশন লস হয়ে গেল, মাসেল স্পাজম ফর্মেশন হলো, এটার কারণে আপনি যদি ওখানে নর্মাল মোবিলাইজেশন না করেন তাহলে কিন্তু সার্কুলেশন বাড়বে না। আপনি ওষুধে কখনোই ওখানে সার্কুলেশন বাড়াতে পারবেন না সেইভাবে। তো এই যে ব্যাপারগুলা, যার কারণে কিন্তু কি হয় যে মায়েরা দীর্ঘদিন রেস্টে থাকে, রেস্টে থাকার কারণে ওখানে মোবিলিটি হয় না, মোবিলাইজেশন না হওয়ার কারণে ওখানে একটা কমপ্লিকেশন ডেভেলপ করে। হ্যাঁ, এতে করে কিন্তু এই যে কোমরে ব্যথা কমন, এটা মানে কমন। কিন্তু এই কারণে একজন অবশ্যই আফটার সিজার বা আফটার ডেলিভারি মায়েদেরকে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হওয়া দরকার। এবং যিনি আমি যদি বলি যে যিনি হচ্ছে যে সিজার করলেন বা ডেলিভারি করলেন, ওনারও উচিত, হ্যাঁ ওনারও উচিত যে আফটার ডেলিভারি বা আফটার সিজার এর পর কি একজন ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করা। কিন্তু আমাদের দেশে আসলে সেই সিস্টেমটা নাই বা সেটা করা হয় না। যার কারণে মায়েরা গোপনে হোক আর যেভাবেই হোক, মানে হিউজ পরিমাণ মায়েরা কোমরে ব্যথায় ভুগছেন। হ্যাঁ, এবং শরীরে শুধু একটা না, অসংখ্য কমপ্লিকেশন ডেভেলপ হয়। আপনার যখন শরীরে সার্কুলেশন, হ্যাঁ আপনার যখন মাসেল উইক হয়ে যায়, মাসেল মানে ব্লাড সার্কুলেশন বা শরীরের আদার্স অন্যান্য মেকানিজম গুলো যখন অ্যাবনর্মাল মানে নর্মাল ওয়েতে যখন থাকে না, তখন কিন্তু বিভিন্ন শরীরে কমপ্লিকেশন ডেভেলপ করে। কিন্তু মায়েরা চোখ বুঝে সেটা বা বুক বুঝে সেটা সহ্য করে, কষ্টের রাতের পর রাত তারা কষ্ট করে, হ্যাঁ দিনের পর দিন তারা কষ্ট করে। কিন্তু আসলে তাদের উচিত যে একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হওয়া। এবং অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হলে অবশ্যই উনি একটা ভালো রেজাল্ট পাবেন, আমি আশা করি। হুম। এতে ধন্যবাদ স্যার। ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম, অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার। স্যার, একটা কোশ্চেন ছিল যে মানে আমরা তো ফিজিওথেরাপির অনেক গুরুত্ব সম্পর্কে ইতিমধ্যে জেনেই ফেললাম। তো স্যার, একজন ফিজিওথেরাপিস্ট রোগীর রোগ কিভাবে নির্ণয় করে থাকেন? আচ্ছা, আহ, একজন ফিজিওথেরাপিস্ট একজন পেশেন্টের কিভাবে বা একজন যে সমস্যা নিয়ে আসে, তো কিভাবে রোগ নির্ণয় করে থাকেন বা তার সমস্যাটা মূলত স্পেসিফিক সমস্যাটা আইডেন্টিফাই করে থাকেন, তাই না? তো আসলে দেখেন, একজন ফিজিওথেরাপিস্ট যখন পড়াশোনা করেন, তিনি কিন্তু এটা গ্রাজুয়েশন একটা কোর্স, আমি এর আগেও বলেছি। তো এই এটাতে আমাদের যে একজন পেশেন্টের রোগ নির্ণয় কিভাবে করতে হবে সেটা কিন্তু শিক্ষা দেয়। এবং কিভাবে সেটা দেখেন, আমাদের কিছু অ্যাপ্রোচ রয়েছে, হ্যাঁ ট্রিটমেন্ট অ্যাপ্রোচ। মানে একজন পেশেন্টের আসলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, তো সেটা সাইন্টিফিক্যালি কিছু ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে। তো সেই প্রোটোকল অনুযায়ী কিন্তু আমরা মূলত ট্রিটমেন্ট আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা করে থাকি এবং ট্রিটমেন্ট দিয়ে থাকি একটা পেশেন্টকে। তো সেই অ্যাপ্রোচ গুলাতে হচ্ছে যে একজন পেশেন্টের কিভাবে রোগ নির্ণয় করা হয়, করতে হবে, সেটা কিন্তু স্মার্টলি এবং স্মার্টলি সেটা কিন্তু সেখানে শেখানো হয়ে থাকে। তো দেখেন, একজন পেশেন্ট যখন আসে আমাদের কাছে, তো তিনি আসলে প্রথমেই আসে বলেন যে আমার ধরেন যে আমার কাঁধে ব্যথা। কাঁধে ব্যথা। তো শুধু উনি আসে বলল যে কাঁধে ব্যথা। তো এই যে কাঁধে ব্যথা ওনার, তো এটা আসলে কোথায় ব্যথাটা কি জন্য হচ্ছে, হ্যাঁ এবং কতদিন ধরে ব্যথাটা, ওনার কোন গ্রেডে ব্যথাটা আছে, হুম সেটাকে স্পেসিফাই করার জন্য, হ্যাঁ আমরা কিছু অ্যাসেসমেন্ট করে থাকি। হ্যাঁ, তো সাইন্টিফিক কিছু অ্যাসেসমেন্ট করে থাকি ফিজিক্যালি। তো সেই অ্যাসেসমেন্টের মধ্যে রয়েছে আমাদের, যেমন আমরা প্রথমে কিছু ফিজিক্যাল টেস্ট, স্পেশাল টেস্ট কিছু রয়েছে আমাদের প্রতিটা হিউম্যান বডির যে মাসকুলোস্কেলেটাল যে কন্ডিশন গুলোর ক্ষেত্রে, প্রতিটা জয়েন্টের ক্ষেত্রে, প্রতিটা অংশের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা কিছু আইডেন্টিফিকেশনের জন্য কিছু মানে প্রোটোকল রয়েছে, যেগুলো দ্বারা আমরা পেশেন্টের রোগ নির্ণয় করে থাকি। তো দেখেন যে তো আমি যেটা বললাম যে স্পেশাল কিছু টেস্ট রয়েছে, ফিজিক্যাল কিছু টেস্ট রয়েছে, যেমন আমরা সেখানে পালপেশন করে দেখতে পারি বা সেখানে কোনো সয়েলিং আছে কিনা, সেখানে কোনো আঘাতের কোনো কন্ডিশন আছে কিনা, সেই জন্য আমরা ইন্সপেকশন করে দেখতে পারি। পেশেন্টটা যখন দেখা যাচ্ছে আমরা এছাড়াও ক্যাপসুলার প্যাটার্ন কিছু রয়েছে প্রতিটা জয়েন্টের জন্য, শরীরের প্রতিটা অংশের জন্য ক্যাপসুলার প্যাটার্ন মানে নর্মাল যে মুভমেন্টটা, সেটা থেকে আসলে মুভমেন্টটা নর্মাল আছে কিনা, কোনোখানে রেস্ট্রিকশন আছে কিনা, হ্যাঁ মোবিলিটি কতটুকু আছে কতটুকু নাই,
হ্যাঁ, রেঞ্জ কতটুকু আছে কি নাই, এই বিষয়গুলো কিন্তু সব বিষয়গুলাই কিন্তু সেখানে অ্যাসেস করা হয়। এবং দেখেন আরো কিছু দেখা যাচ্ছে আমরা পড়ে থাকি, যেমন ইনফিল্ড মানে কতটুকু মুভ হচ্ছে, হাতটা কতটুকু উঠতেছে, উঠার পর আসলে কোথাও কোনো রেস্ট্রিকশন আছে কিনা, তার মোবিলিটিটা আসলে দেখা যাচ্ছে নর্মাল কিনা, হার্ড সফট, এইগুলো অনেক কিছুই এখানে করা হয়। তো এছাড়াও দেখা যাচ্ছে আমরা যখন ওখানকার কোনো ইন্টারনাল কোনো সমস্যা আমরা যদি ফিজিক্যালি অ্যাসেস করে যদি সেটা আইডেন্টিফাই করতে সমস্যা হয়, তাহলে আমরা দেখা যাচ্ছে সেখানে কি করাই, যে ইমেজিনারি কিছু ই রয়েছে, গ্রাফি রয়েছে। তো সেটা যেমন হচ্ছে যে এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান, এই টাইপের এগুলা করা হয়ে থাকে। তো সেগুলা মূলত সাজেস্ট করে থাকি যে দেখার জন্য। তো এছাড়াও যদি দেখা যাচ্ছে কোনো ইনফ্লামেশন থাকে আছে কিনা, ইনফ্লামেশন আছে কিনা, তো সেই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে, বা ইনফেকশন, কোনো ইনফেকশন আছে কিনা, সেই ক্ষেত্রে আমরা কি করি যে কিছু প্যাথোলজিক্যাল কিছু টেস্ট করানোর ক্ষেত্রে করাতে হতে পারে। তো এইভাবেই কিন্তু একজন পেশেন্টের প্রপার খুব ভালোভাবে, এবং তার কেসটাকে, এবং কোন শুধু জয়েন্টের প্রবলেম তা নয়, হ্যাঁ, কেউ শুধু আসে বললো যে আমার ফ্রোজেন শোল্ডার, আসলে ফ্রোজেন শোল্ডার তো এক কারণে হয় না। হুম, পেশেন্টের হিস্টোরি শুনলে অনেক হিস্টোরি থাকতে পারে। তার হিস্টোরি আমরা শুনি, লাইফ, তার হচ্ছে যে প্রফেশনাল হিস্টোরি, তার হচ্ছে লাইফস্টাইলের হিস্টোরি, হ্যাঁ, তার কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে কিনা, ট্রমাটিক কোনো হিস্টোরি আছে কিনা, সব হিস্টোরি মানে মানে হচ্ছে যে শোনার পরে আমরা দেখা যাচ্ছে তার কেসটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। এবং এই যে বললাম যে স্পেশাল টেস্ট, সেই স্পেশাল টেস্টের মাধ্যমে আমরা স্পেসিফিক, এবং স্পেসিফিক বলতে কি, শুধু এই কাঁধের ব্যথা বলতে কাঁধেই নয়, তার কোন মাসেলের সমস্যা, হ্যাঁ, কোন টেন্ডনের সমস্যা, কোনো লিগামেন্টের কোনো ইনভলভমেন্ট আছে কিনা, হ্যাঁ, সার্কুলেশনের কোনো ইনভলভমেন্ট আছে কিনা, এই যে মানে ওভারঅল যে একটা হচ্ছে যে মানে আপনার হচ্ছে যে আইডেন্টিফাই করার জন্য, কেসটাকে আইডেন্টিফাই করার জন্য যে একটা টেস্ট, ফিজিক্যাল টেস্ট, সেটা মূলত আমাদের খুব ভালোভাবে করতে হয়। এবং করেই আমরা মূলত একটা পেশেন্টের কেসটাকে আইডেন্টিফাই করে থাকি যে আসলে স্পেসিফিক ওনার সমস্যাটা কি, এবং কোথায় কি কারণে হচ্ছে, হ্যাঁ, কতদিন ধরে সমস্যাটা, কত গ্রেডে আছে, কোন স্টেজে আছে, সব ডিটেলস এখানে ইয়ে করা হয়, অ্যাসেস করা হয়। এবং করে তাকে, কেসটাকে আইডেন্টিফাই করে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি, ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে আমরা তাকে ট্রিটমেন্ট প্রদান করে থাকি। এবং এই ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে ট্রিটমেন্ট প্রদান করার কারণে এই পেশেন্টটাকে খুব দ্রুত, খুবই দ্রুত, মানে অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু সেই পেশেন্টটা রিকভারি করা সম্ভব, এবং তার নর্মাল লাইফে উইথাউট মানে পেইন এবং পেইন ফ্রি লাইফ লিড করতে করা সম্ভব। হ্যাঁ, তো এভাবেই মূলত আমরা একটা পেশেন্টের কেস আইডেন্টিফাই করে থাকি। নিউরোলজিক্যাল কেসগুলোর ক্ষেত্রেও আমাদের কিছু স্কেল রয়েছে, সেই স্কেলগুলোকে ইয়ে করে, ইউজ করে আমরা দেখা যাচ্ছে যে তার কেসটাকে আইডেন্টিফাই করে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই হ্যাঁ, গুরুত্বপূর্ণ খুব মানে কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য এবং দর্শকদের ক্লিয়ার করার জন্য এই বিষয়গুলোতে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আহ, আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে যে কোনো পেইন এবং প্যারালাইসিস এবং পেডিয়াট্রিক যে কন্ডিশনগুলো রয়েছে, স্পোর্টস রিলেটেড যে কন্ডিশনগুলো রয়েছে, এই জাতীয় যে সমস্যাগুলোর, গাইনোকোলজিক্যাল যে সমস্যা। গাইনোকোলজিক্যাল যে আমি যেটা বললাম যে গাইনোকোলজিক্যাল যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হওয়া উচিত। এবং শরণাপন্ন হলে অবশ্যই অবশ্যই আপনার একটা ভালো রেজাল্ট পাবেন, এবং পেইন ফ্রি এবং উইথাউট কমপ্লিকেশন বা অ্যাবনর্মাল যে কমপ্লিকেশন গুলা, কন্ডিশন গুলা, সেগুলা থেকে আপনি নর্মাল লাইফে যেতে পারবেন। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের এই ফিজিওথেরাপি বিষয়ক আলোচনা অনুষ্ঠানটি দেখার জন্য আপনারা চোখ রাখবেন প্রতি বৃহস্পতিবার রাত 10টার সময়। দেখতে চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজ বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার বা আমাদের ইউটিউব চ্যানেল BPP RC তে। আপনাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।